আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চ্যানেল আই সহ ডিজিটাল প্ল্যাটফর্মে তারেক রহমানের দেশে ফেরার ভিউ ৩০ কোটি ওয়াচ টাইম বা দেখার সময় ৬০ কোটি মিনিটেরও বেশি। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতে জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে ৫৪ বছরের কালো ছায়া সরানোর আহ্বান। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে গড়ালো বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টা 4 মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে নিয়ে তিনি বীর শহীদদের স্মরণ করেন। এর আগে বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী বিকেলে স্মৃতিসৌধের বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ব্যানার, ফেস্টুন হাতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এর আগে শুক্রবার বিকেল 4টা 40 মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন। সেখান থেকে স্মৃতিসৌধে যেতে সময় লাগে 5 ঘন্টা। শহীদ জিয়ার মাজার থেকে সাভার স্মৃতিসৌধে যাওয়ার সময় লাখো জনতা সড়কের দুই পাশে সমবেত হন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পরদিন শুক্রবার বিকেলে তিনি বাবার কবর জিয়ারত করতে যান। এ সময়ও বিপুল জনতার সমাগম ঘটে। বিএনপি নেতারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাবে। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে পৌঁছানো পর্যন্ত ছিল জনতার ঢল আর ভালোবাসার প্রকাশ। পরদিনও একই চিত্র। শুক্রবার বিকেল 3টার আগে গুলশানের বাসভবন থেকে যখন রওনা হন, তখনও তাকে বহনকারী বাসের সামনে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। শেরেবাংলা শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। বিকেল 5টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সবাইকে নিয়ে মোনাজাতের পর বাবার কবরের সামনে আরও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমান সেখানে পৌঁছানোর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। যে দলের তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি আটকে সেলফি তোলার চেষ্টাকারী যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করলেন তারেক রহমান নিজেই। শুক্রবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীরা তখন যুবকটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে নিজেই হস্তক্ষেপ করেন তারেক রহমান। ওই যুবককে নিরাপত্তারক্ষীদের হাত থেকে রক্ষা করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় দেয়া ভাষণ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন সেটি শুনেছেন রিপোর্টার সাদি মাহমুদ। ক্যামেরায় ছিলেন আলাল আহমেদ। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক অঙ্গনে সরাসরি উপস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বর্তমান প্রেক্ষাপটে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে। বিশেষ করে এমন এক সময়ে তিনি দেশে ফিরেছেন যখন দেশ রাজনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। I have a plan for the people of my country, for my country. দেশে ফিরে গণসংবর্ধনায় তারেক রহমানের দেওয়া ভাষণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মাঝেও চলছে আলোচনা। তারেক রহমানের কথার মাঝে কোনো রাজনৈতিক দল, সংগঠন বা কোনো নেতাকে উদ্দেশ্য করে বিপরীত দলে তিনি কিন্তু খারাপ কিছু বলেননি এবং এখন পর্যন্ত তিনি যেসব প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছেন তরুণ প্রজন্ম সেটাকে অনেক বেশি সাপোর্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফোকাস পেয়েছে যে ওনার যে লাইনটা, যে ওনার একটা প্ল্যান আছে, যেহেতু অনেক বছর পরে আসছেন নিশ্চয়ই এটা উনি ওইভাবেই একটা প্ল্যান নিয়েই অগ্রসর হচ্ছেন। উনি সেইভাবেই দেশের জন্য ভালো কিছু করবে, সেই প্ল্যানগুলো আছে। তো আশা রাখি আমরাও, যেহেতু উনি 16 বছর আসছে, আগের যে ভুলভ্রান্তি করছে সেগুলো শুধরে উনি ভালো কিছু করবে। সাধারণ মানুষ বলছেন তারেক রহমানের এই ভাষণ শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং আগামী দিনের রাজনৈতিক কৌশলেরও ইঙ্গিত। সবাই মিলে একত্রিত হইলে আমাদের দেশ ভালো চলবে, উনার কথা রক্ষা করতে উনি সহজ হবে। তার একার পক্ষে তো আর সম্ভব না, সবার সাপোর্টটাই দরকার এবং বিদ্বেষহীন যদি রাজনীতি থাকে, প্রতিটা দলের মাঝে যদি ঐক্যবদ্ধ যে মনোভাব সেটা যদি থাকে, তিনি অবশ্যই পারবেন। দুর্নীতির যে পরিমাণটা আছে, তো এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, তো এটাই আর কি সবার আগে নজর দেওয়া উচিত। আমাদের সবারই আশা হচ্ছে নতুন করে একটা নতুন বাংলাদেশ, যেটা আসলে সবার অংশগ্রহণ থাকবে সংসদে। তারেক রহমানের দেওয়া ঐক্য ও সংস্কারের বার্তা জনগণের প্রত্যাশার সঙ্গে মিললেও এর বাস্তব প্রয়োগকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের লাইভ এবং কন্টেন্টের ভিউ 30 কোটি। 12 ঘন্টায় আপলোড হয়েছে 1000 ঘন্টার বেশি কন্টেন্ট, যার ওয়াচ টাইম 60 কোটি মিনিট বা 1000 বছরের চেয়েও বেশি। একজন কোনো বিরতি ছাড়া সবগুলো কন্টেন্ট দেখলে তার সময় লাগবে টানা 41 দিন। মির্জা ইমতিয়াজের উপস্থাপনায় দেখুন মেহরাব হোসেনের বিশ্লেষণ। অবিশ্বাস্যই বলতে হবে, ফেসবুক এবং ইউটিউবে তারেক রহমানকে নিয়ে যে ঝড় চলছে, সেই ঝড়ের মাত্র 12 ঘন্টার অ্যানালিটিক্স এক কথায় তুলে ধরছে কল্পনাতীত পরিসংখ্যান। এরকম কিছু ডেটাই তুলে ধরবো এখন।
দেশে পৌঁছানোর পর বাংলাদেশ এবং প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় পুরোটাই দখল করে নিয়েছেন তারেক রহমান। মিম থেকে শুরু করে গুরুগম্ভীর টক শো, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের পোস্ট, কার্টুন থেকে সিরিয়াস ফটোকার্ড, সব জায়গাতেই 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসবই আমরা মোবাইল ফোন বা কম্পিউটারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্রাউজ করে দেখতে পাচ্ছি, কিন্তু ডেটা অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছে আরও গভীরের তথ্য। 25 ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমানকে বহন করা বিমানের ফ্লাইটটি সিলেটের মাটি স্পর্শ করার পর থেকে রাতে তার বাসায় ফেরার কিছু সময় পর পর্যন্ত মোটামুটি 12 ঘন্টার সোশ্যাল মিডিয়ায় মূলধারার গণমাধ্যমের লাইভ এবং কন্টেন্ট পর্যালোচনা করেছে চ্যানেল আই অ্যানালিটিক্স। এর মধ্যে ছিল সামাজিক মাধ্যমে সম্প্রচারিত চ্যানেল আই সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং দৈনিক পত্রিকা ও ওয়েব পোর্টালের লাইভ স্ট্রিমিং এবং টিভি পত্রিকা পোর্টালের ভিডিও রিপোর্ট বা ক্লিপস। বিশ্লেষণে দেখা যায় চ্যানেল আই সহ 30টি টিভি চ্যানেল টানা 12 ঘন্টা অর্থাৎ প্রায় 360 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে স্যাটেলাইটে মূল চ্যানেলে সম্প্রচারের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও লাইভ স্ট্রিমিং করেছে। পাশাপাশি ভিডিও রিপোর্টের সংখ্যা ছিল 2500, যার মধ্যে ছিল ব্রেকিং, স্পিচ এবং জনসমাবেশের ছোট ছোট ক্লিপস। এর বাইরে চ্যানেল আই অনলাইন সহ 100টি নিউজ পোর্টাল এবং পত্রিকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ ফিড ছিল 500 ঘন্টার বেশি। সকল সোর্স মিলিয়ে লাইভ এবং ক্লিপসের দৈর্ঘ্য 1000 ঘন্টার। একজন দর্শক যদি এই 1000 ঘন্টার সব ভিডিও 1 সেকেন্ডও বিরতি না দিয়ে টানা দেখতে চান, তাহলে তার সময় লাগবে 41 দিন। এর বাইরে শুধু ফেসবুক পোস্টগুলোতে একবার করে নজর দিলেও লাগবে আরও অনেক দিন। বিশ্লেষণে দেখা যাচ্ছে 12 ঘন্টায় চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইন সহ গণমাধ্যমগুলোর সোশ্যাল মিডিয়া পোস্টের সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে ছিল টেক্সট, ফটোকার্ড এবং ভিডিও। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হাই ভোল্টেজ ইভেন্ট হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিউ এবং রিচ ছিল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে মোট ভিউ 30 কোটি। এর মধ্যে ফেসবুকে 75% এবং ইউটিউবে 30%। অ্যানালিটিক্স বলছে পিক কনকারেন্ট ভিউ অর্থাৎ একই সময়ে সর্বোচ্চ দর্শক ছিল প্রায় 2 কোটি। এটি ছিল তারেক রহমানের বক্তৃতার সময়, তবে এর চেয়ে অনেক বেশি মানুষ তার বক্তৃতা শুনেছেন সরাসরি টেলিভিশন সেটে। ওয়াচ টাইম বা দেখার সময়ের অ্যানালিটিক্স দেখাচ্ছে গড়ে একজন দর্শক একটি ভিডিও 1.7 মিনিট করে দেখেছেন, তবে লাইভ ইভেন্টে এটি ছিল গড়ে 2.25 মিনিট। গড়ে 2 মিনিট ধরলে সোশ্যাল মিডিয়ার সকল দর্শক সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার যে ভিডিওগুলো দেখেছেন তার মোট পরিমাণ 60 কোটি মিনিট বা 1 কোটি ঘন্টা, অর্থাৎ 4,16,666 দিন অথবা 1,141 বছর। বিশ্লেষণ আরও বলছে লাইভ স্ট্রিমিং এবং দ্রুত শেয়ারের কারণে 75% ওয়াচ টাইম ফেসবুক থেকে এসেছে। গ্রামীণ এবং মফস্বল এলাকার দর্শকরা ফেসবুকেই বেশি সক্রিয় ছিলেন। প্রবাসী দর্শকদের বড় অংশ ইউটিউব ব্যবহার করেছেন। অনেক প্রবাসী আবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যে শীর্ষে ছিল আইস্ক্রিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ। টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যে কোনো সময় ভোটার করা যায়। তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে বিএনপি। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। আইনি কোনো বাধা নেই। আমরা কমিশন তার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সে এটা সেকশন 15 অফ দ্য ভোটার রেজিস্ট্রেশন অ্যাক্টে কমিশন যে কোনো সময় যে কোনো লোককে ভোটার করতে পারে। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে চ্যানেল আই।
2003 সালের 28শে অক্টোবর ধারণ করা সাক্ষাৎকারটি ছিল কোনো টেলিভিশন চ্যানেলকে দেয়া তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার, যেটি প্রচার হয়েছিল 2004 সালে 1 জানুয়ারি। আজ রাত 8:20 চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে ওই দুর্লভ সাক্ষাৎকার। আজ রাত 12:30 আবারও প্রচার করা হবে সাক্ষাৎকারটি। তিনটি শর্তে যে কোনো দল জামাতে ইসলামীর সঙ্গে আসতে পারে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামাতের আমির বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থান করতে চায় জামাতে ইসলামী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 6,500 নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা ছিলেন অনুষ্ঠানে। 54 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্যাম্পাসের সেই কালো ছায়া পতন ঘটানো পর্যন্ত ছাত্র শিবিরের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। জামাতের আমির বলেন, আগামী দিনে দেশে ইনসাফের বিজয় হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে 8 দলীয় জোট ভালো করবে বুঝতে পেরে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই মুহূর্তে সেখানে আছেন পরাগ আজিম, সরাসরি যাব তার কাছে। পরাগ, শাহবাগের বর্তমানে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সামির, আপনি বলছিলেন যে আসলে হাদী হত্যার বিচারের দাবিতে তারা যে অবস্থান কর্মসূচি নিয়েছে শাহবাগে ইনকিলাব মঞ্চ, সেটি কিন্তু এখনো চলছে এবং আজকে রাতব্যাপী সেটি চলার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সেটিও আপনি জানেন এবং আব্দুল্লাহ আল জাবের কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চ থেকে নেমেছেন এবং এখানে যারা অবস্থান করবেন হয়েছে যাতে তারা, আপনি জানেন যে প্রচুর শীত পড়েছে এবং এই কনকনে শীতের মধ্যে যাতে যারা অবস্থান নেবেন তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে, তাদের যাতে কষ্ট না হয় সেই জন্য কম্বল বিতরণ করা হয়েছে। এবং আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি একটি কথা বলেছেন যে 3 জন উপদেষ্টা আসতে পারেন, এরকম কথা রয়েছে। তো উপদেষ্টারা আসলে তারা যদি সুনির্দিষ্ট আশ্বাস দেন বিচারের যারা পরিকল্পনাকারী, হত্যাকারী এবং যারা খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে, সুনির্দিষ্টভাবে তাদেরকে গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের মুখে সুনির্দিষ্ট দাবি পেলে, সুনির্দিষ্ট তাদের বক্তব্য পেলে তখন তারা ভেবে দেখবেন যে তারা আসলে অবস্থান কর্মসূচি থেকে তারা প্রত্যাহার করবেন কিনা। তার আগ পর্যন্ত কিন্তু তারা অবস্থান চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখছি যে একটু আগে এই মঞ্চে উঠেছেন রাকসু জিএস সালাউদ্দিন আহমদ,
তিনি এখন স্লোগান দিচ্ছিলেন, এতক্ষণ তিনি স্লোগান দিয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি হচ্ছে রাকসু জিয়াস। তো আসলে এই তাদের অবস্থা পরবর্তী যদি কোনো আপডেট হয় তাহলে আমরা জানিয়ে দেব। পরাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। আসন্ন নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দীন মাহমুদ স্বপন। সংবাদ সম্মেলনে শহীদুদ্দীন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতা থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর পথ। তবে বিদ্যমান পরিস্থিতিতে জেএসডি আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় 2 দফা প্রস্তাবনা দিয়েছে জেএসডি। এ সময় জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি সম্মান দেখায়নি বিএনপি। তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বের হতে না পেরে বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। খড়কুটো পুড়িয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন শীতার্তরা। চুয়াডাঙ্গায় ক্রমাগত কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রয়েছে কুয়াশার দাপট। এ কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। লালমনিরহাটে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। আজ সকাল 6টায় লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যারা বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ভোরে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নাইজেরিয়া কর্তৃপক্ষ সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন এবং ঢাকা ব্যাংক আয়োজিত 4 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব হয়েছে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনে। প্রাণে আনো গান শিরোনামে আয়োজিত এই উৎসবের তৃতীয় দিন শুক্রবার ছিল গান, কবিতা সহ নানা আয়োজন। আরও আছে নির্বাচিত গ্রামীণ হস্তশিল্প ও কারু পণ্যের মেলা, দলীয় শিল্পকর্ম প্রদর্শনী, শিশু কিশোর কারু কর্মশালা সহ নানা আয়োজন। বাংলা ভাষায় নারীদের প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগমের সম্পাদক নূরজাহান বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন করেন সাহিত্যজনরা। ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে নূরজাহান বেগমের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট ও প্লট বুকিং দিচ্ছেন ক্রেতারা। হাউজিং মালিকরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী তাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছে। মেলায় থাকছে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা। শাকির আদ্দানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে রিহ্যাব ফেয়ারের তৃতীয় দিন। একই ছাদের নিচে বিভিন্ন হাউজিং কোম্পানির ফ্ল্যাট ও প্লট দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আর এখানে তো এক ছাদের নিচে সব তথ্যগুলো পাওয়া যায়, যার ফলে ওইটা একটা ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য যাচাই বাছাই করা আর কি। আমরা দেখতেছি পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যেই। মেলা উপলক্ষে ওনার একটা ভালো ছাড় দিছে, ওই ছাড়ে মোটামুটি আমরা কেনার জন্য
খুবই আগ্রহী ছিলাম এবং কিনছি। ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশি বলছেন সংশ্লিষ্টরা। এবারও 220টি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। গতবারের তুলনায় এবার আমাদের ক্লায়েন্ট সংখ্যা বেশি এবং আমরা সেল করতে পারছি, আমাদের হিউজ পরিমাণ সেল হচ্ছে। ইতিমধ্যে আমাদেরকে মোটামুটি কিছু কনফার্মেশন পেয়েছি, তো হোপফুলি আগামীকালকে দিনটা আছে, ফেয়ার মোটামুটি সাকসেস হবে বলা যায়। আমরা 10 লাখ টাকার একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটগুলোর উপরে। পাশাপাশি ফ্ল্যাট কেনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। মেলায় থাকছে ফ্ল্যাট তৈরির নানা সরঞ্জাম। 1 কোটি টাকা যদি একটা ফ্ল্যাটের দাম হয় তাহলে আমরা 70 লাখ পর্যন্ত লোন দিয়ে থাকি, আর 30% তার ইকুইটি লাগবে। গ্লাসের পাশাপাশি আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল লঞ্চ করছি। ভালো প্রোডাক্ট, ভালো সাড়া পাচ্ছি আপনাদের দয়ায়। আজকে আরও বেশি লোক সমাগম আরও বেশি। কর্তৃপক্ষের আশা যে লক্ষ্য নিয়ে মেলা আয়োজন সেই প্রত্যাশা পূরণ হবে। গ্রাহকদের এত সুবিধা এই জন্য একই ছাদের নিচে শুধু আমাদের রিহাবের মেম্বার না, এখানে কিন্তু বাথরুম ফিটিংস বলেন, ব্যাংক ফ্যাসিলিটি বলেন ইত্যাদি মেলায় সব কিছু এখানে আছে। 4 দিনের মেলার পর্দা নামছে শনিবার। মেলা খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে লেভেল 2-তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড স্টুডিও লাস্টার। উদ্বোধন অনুষ্ঠানে আয়োজকরা জানান, রুচি, সৌন্দর্য ও নান্দনিকতার এক নতুন ঠিকানা স্টুডিও লাস্টারে দেশের টপমোস্ট 12টি ফ্যাশন ব্র্যান্ড এখন এক ছাদের নিচে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক রাজু আলিম, মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমেদ শিকদার, টিভি উপস্থাপক অপু মাহফুজ, স্টুডিও লাস্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও ফারহানা আহমেদ চৈতি সহ 13 জন ফ্যাশন নারী উদ্যোক্তা ও অনেকে। রংপুর বিভাগে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 3 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে 32 জন রোগী মারা গেছেন। মৃত্যুর এই হারকে স্বাভাবিক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাবরির রিপোর্ট। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় রংপুরে তীব্র শীত অনুভূত হচ্ছে। জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। শীত বাড়ায় রোগীর চাপে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে তিল ধারণের ঠাঁই নেই। আমার বাচ্চার অতিরিক্ত ঠান্ডার লাগে নিউমোনিয়া ধরছে, পরে আবার ডাক্তারের কাছে যেয়ে জানতে পারি, পরে মেডিকেলে রংপুর মেডিকেলে এসে ভর্তি হই। মানে একটা বেডে 3টা করে, মনে করেন যে 2-3টা করে বাচ্চা রাখছে। বিশেষ করে হচ্ছে ডাক্তার এখানে সবসময় পাওয়া যাচ্ছে না। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে। যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে, এবং আমাদের যে জনবল রয়েছে সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 1000 শয্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি রোগী ভর্তি থাকছে। নিউমোনিয়া এবং অ্যাজমা সহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কিছুটা হলেও বেশি আছে, তবে আমাদের সেটা চিকিৎসকরা আমাদের ম্যানেজ করতেছে, এবং আমাদের এই রিলেটেড যে চিকিৎসা মানে যন্ত্রপাতি, অক্সিজেন এবং ওষুধপত্র এগুলো সাপ্লাই আছে। 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 1421 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় 3 দিনে মারা যাওয়া 75 জন রোগীর মধ্যে 32 জন মেডিসিন ও শিশু বিভাগের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ফ্যাসিবাদী কায়দায় নিরীহ ওলামা জনতাকে গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ওলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগ করেন, প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা হাদি হত্যাকে আড়াল করা হচ্ছে। ফ্যাসিবাদীরা সরকারের মধ্যে আছে অভিযোগ করে সংগঠনের নেতারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চ্যানেল আই সহ ডিজিটাল প্ল্যাটফর্মে তারেক রহমানের দেশে ফেরার ভিউ 30 কোটি, ওয়াচ টাইম বা দেখার সময় 60 কোটি মিনিটেরও বেশি। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতে জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে 54 বছরের কালো ছায়া সরানোর আহ্বান। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে কাটালো বিপিএল এর দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।